আহ, আমি এইভাবে জানতে চাই যে আমরা একদম পথের রাজনীতি করেছেন এবং পুলিশ কি ভূমিকায় ছিল আপনাদের দলের? শুধু আপনাদের দল না, আপনাদের দল 10-15 বছর যাবৎ অনেক বেশি ছিল, কারণ আপনারা তো প্রকাশ্যেই বিরোধী দল ছিলেন। আর সেই জায়গাতে পুলিশের ভূমিকা কি ছিল? আর উম, এই জায়গা থেকে পুলিশকে উত্তরণের ক্ষেত্রটা কি আসলে? আপনারা আপনাদের দলের থেকে বেশ কিছু সংস্কারের প্রস্তাবও দেওয়া আছে, তা আপনারা কিভাবে এটাকে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশ এই বৈশাখী টিভি সকল দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আসলে পুলিশ, আপনি যে কথাটি যথার্থ বলেছেন যে পুলিশ শব্দটির অর্থ হলো পাবলিক অফিসার ফর লিগ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড ইমার্জেন্সিস। কিন্তু বিগত যে ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলে গত 16 বছরে পুলিশকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে রাষ্ট্রীয় মদদে পুলিশ একটি রাষ্ট্রীয় বাহিনীকে একটি লাঠিয়াল বাহিনীতে পরিণত করা হয়েছে। দমন, বল প্রয়োগ এবং গুম, খুন, হত্যা, বিচার বহির্ভূত হত্যা, অপহরণ, যত ধরনের মানে এই বাহিনীটিকে একটি কলঙ্কিত বাহিনীতে পরিণত করা হয়েছে। এবং পুলিশ জনমনে একটি আতঙ্ক। পুলিশ যেখানে জনগণের বন্ধু হবে, জনগণের যেখানে আইনের শাসন হবে, শাসন প্রয়োগ করতে কাজ করবে, পুলিশ যেখানে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আইন এবং শৃঙ্খলা, আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন পুলিশের নাম আসলে আইন এবং শৃঙ্খলা। পুলিশ আইনের প্রয়োগ করবে এবং শৃঙ্খলা বজায় রাখবে। অথচ আমরা বিগত 16 বছরে দেখেছি যে আমাদের সিনিয়র সাংবাদিক উনি উপস্থিত আছেন, রৌনক ভাই, উনি যথার্থই বলেছেন যে ডিএনএ পরীক্ষা করে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ কে ছাত্রলীগ কে যুবলীগ তাদেরকে দেখে নিয়োগ দেওয়া হয়েছে। প্রক্রিয়াটি এতই ভয়ঙ্কর ছিল যে একটা সময় অটোমেটিক অনেকে নিজের ডিএনএ চেঞ্জ করে ফেলতো যে না আমি তো আমি গোপালগঞ্জের। এবং এই ক্ষেত্রে দেখা গেছে যে ছাত্রলীগ পুলিশ না, পুলিশের মোড়কে, পুলিশের পোশাকে ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, তারা ছিল। এবং আপনি যথার্থই বলেছেন, এবং এর বাইরে যারা ছিল না, একটি নামও ভাইরাল হয়েছিল যে পুলিশ লীগ, তরুণরা সেটা বলতো পুলিশ লীগ। এবং এর বাইরে যারা ছিল, যারা একটু নিরপেক্ষ ছিল, তারা আরও অতি ছাত্রলীগ সাজার জন্য, অতি আওয়ামী লীগ সাজার জন্য আরও বেশি চেষ্টা করেছে। আসলে পুলিশ বাহিনী বলতে সেটা ছিল না। আমি আপনাকে একটি ছোট্ট পরিসংখ্যান দিতে চাই যে বিগত গণতান্ত্রিক আন্দোলনে 16 বছরে বিএনপির বিরুদ্ধে আপনার 14 লাখের উপরে মামলা হয়েছে, 70 লাখ আসামি হয়েছে। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 35টি মামলা হয়েছে। আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে 135টি মামলা, বিএনপির মাননীয় মহাসচিবের বিরুদ্ধে, সিনিয়র যুগ্ম মহাসচিবের বিরুদ্ধে অসংখ্য মামলা, আমাদের যুগ্ম মহাসচিব হাবিবুর সোহেল ভাইয়ের নামে 500-টিরও বেশি মামলা। আসলে মামলা নেই বিএনপির এমন কোনো নেতাকর্মী নাই। এবং শুধু বিএনপি না, যত গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে, নেতাকর্মী আছে, সবার বিরুদ্ধে অগণিত মামলা, গুম, খুন। আর আপনার বিএনপির 2073 জনকে 2007 সাল থেকে আপনার 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। আর তারপর আপনার ক্রসফায়ার দেওয়া হয়েছে 2276 জনকে। তারপরে বিএনপির আপনার ধরেন এই যে গুম, আইন শৃঙ্খলা বাহিনীকে হেফাজতে নিয়ে গুম করা হয়েছে 1204 জনকে। এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে 789 জন। আর তারপর গুম করা হয়েছে 423 জনকে। এবং এখন পর্যন্ত আপনার আমাদের গুম হয়ে আছেন 28 জনের বেশি। এবং 153 জন গুম যারা হয়েছেন তাদের ভুক্তভোগী পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের মামলা দায়ের করেছেন, অভিযোগ দায়ের করেছেন। এখন আসলে হয়েছে বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে যে পুলিশের ভূমিকা, আপনার পুলিশ তো দানবীয়। এখানে মানে পুলিশ যে রক্তগঙ্গা, বাংলাদেশের মানুষ যেভাবে যে রক্তগঙ্গা বয়েছে, আমি আসলে এই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলাম ছাত্র জনতার সাথে সাথে। এখানে শুধু ছাত্র আন্দোলনকে, এখানে সর্বস্তরের জনতার অংশগ্রহণে যে আন্দোলন ছিল, এই আন্দোলনে পুলিশ যেভাবে গুলি করেছে, যেভাবে নির্বিচারে গুলি করেছে, যেভাবে মানুষ হত্যা করেছে, যেভাবে মানে এই সাধারণ ছোট্ট শিশু আহাদ ওই সেই বারান্দায় বাবা মার কুলে, সেখানে সেও নিরাপদ ছিল না। সুতরাং পুলিশ আসলে এখন আতঙ্কে পরিণত হয়েছে। একটি বিষয়, তো যেমন বাচ্চুর কথা থেকে আমি বলতে চাই রণক ভাই, সেটা হলো যে
আর রাজনীতিবিদ হিসেবে আখতারুজ্জামান বাচ্চু আপনাদের মানে প্রস্তাবনা কি, যেটি আমি জানতে চেয়েছিলাম। দেখেন, প্রস্তাবনা হলো যে পুলিশকে আসলে শুধু মানে আক্ষরিক অর্থে বা পোশাকই পরিবর্তন করলে হবে না, পোশাক পরিবর্তন করতে পুলিশের পরিবর্তনের আসলে হবে না। বাস্তবিক অর্থে পুলিশকে পরিবর্তন করতে হলে যে আপনার যে পুলিশ যে অতিরিক্ত বল প্রয়োগ করেছে, বিচার বহির্ভূত হত্যা করেছে, গুম খুন করেছে, বিনা ওয়ারেন্টে তল্লাশি চালিয়েছে, তারপর আপনার ধরেন মানবাধিকার লঙ্ঘন করেছে, তারপর আপনার ধরেন নানা রকম মানে পুলিশ আসলে জবাবদিহিতার ঊর্ধ্বে চলে গেছিল। আসলে পুলিশকে একটি রৌনক ভাই যেটা বলেছেন, ওনার একটি বিষয়ে আমি একমত যে পুলিশের নতুন নিয়োগ দিতে হবে। আপনার শর্ট টার্ম পুলিশের নিয়োগটা এখন আপনার ধরেন রাতারাতি পুলিশের পরিবর্তন বা আপনার এই সংস্থাটির একটি বাহিনীকে পরিবর্তন করা সেটা একটু কঠিন। তো এখন এই ক্ষেত্রে কনভেনশনাল যে সিস্টেম আছে যে ট্রেনিংয়ের, দীর্ঘমেয়াদী ট্রেনিংয়ের, সেই ক্ষেত্রে আপনার শর্ট টার্ম একটা ট্রেনিং দিয়ে আপনার রিক্রুটমেন্ট করতে হবে। তারপর হলো যে পুলিশে যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে সামনে আনতে হবে। আর আসলে সত্যিকার অর্থে দেশের আসলে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর দেশের সার্বিক সব কিছু নিরাপত্তা সব কিছু নির্ভর করে। আপনার বলেন ইনভেস্টমেন্ট বলেন বা যা কিছু বলেন, আপনার নিরাপত্তা, আমার নিরাপত্তা, যে কারো নিরাপত্তা, এখন কেউ আসলে নিরাপদ না। আপনি যদি প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের আপনার বক্তব্যটা আমরা যদি শুনি, উনি আজকে বলেছেন যে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির, জনমনে আতঙ্ক বিরাজ করার এই পরিস্থিতিতে আজকে প্রধান উপদেষ্টা পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছেন। অর্থাৎ সরকার স্বীকার করেই নিচ্ছে যে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। তো সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, কী কারণে ঘটছে সেটার গোড়ায় যেতে হবে। ধরেন অন্যান্য তত্ত্বাবধায়ক সরকার, আপনার 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার এসে, এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না, এটা অন্তর্বর্তীকালীন এবং সরকার। এটার ক্যারেক্টারিস্টিক্সই কিন্তু আলাদা, এবং এটার জন্ম ইতিহাস আমি আলাদা। সেটাই বলছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি আপনার ধরেন 7 মাস চলে গেল, কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু সেরকম পরিবর্তন দেখছি না। যদিও একটি ভেঙে পড়া পুলিশ প্রশাসন পেয়েছে যারা জনগণের, না, এটা এটা এই জায়গায় আমিও আপনার সাথে একমত যে ওরকম পরিবর্তন হয়নি, কিন্তু এরকম পরিবর্তন হবে না এটি কিন্তু হওয়ার কথা। কারণ এখানে বড় বড় রাজনৈতিক দলগুলো কিন্তু এই সরকারকে সমর্থন দিচ্ছে, আপনারাই দিচ্ছেন না, আপনারা সমালোচনাও করছেন, সমর্থনও দিচ্ছেন। ঠিক তত্ত্বাবধায়ক সরকারের সাথে এটার কোনোভাবেই মেলানো যাবে না। না, আমি আপনার সাথে একমত, এটা অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এটা কিন্তু মানে অনির্দিষ্ট সময়ের জন্য না, একটা নির্দিষ্ট সময়ের জন্য। সরকার বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আপনার ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে তাহলে আপনাকে সবগুলি অঙ্গ প্রতিষ্ঠানকে, সরকারের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানকে আপনাকে ঢেলে সাজাইতে হবে। আপনাকে একটি নিরপেক্ষ সরকার নির্বাচন করতে হলে প্রশাসনকে আপনার নিরপেক্ষ হতে হবে। সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন যারা মাঠ পর্যায়ে এই নির্বাচনটা কন্ডাক্ট করবে, তারাই যদি নিরপেক্ষ না থাকে, তাদের যদি দক্ষতা বৃদ্ধি করা না হয়, তাদের যদি মানে এই জায়গায় যদি কাজ না করা হয়, তাহলে নির্বাচন পরিচালনা করা সত্যিকারের অর্থে কঠিন হবে। একটা ভাইটাল প্রশ্ন আমার মনে হয় কাজী রৌনক আপনি ভাববেন কিনা, সেটি হলো যে পুলিশ কিন্তু আপনার নির্বাচনে লাগবে, দেশের জন্য লাগবে, যে কোনো পরিস্থিতিতে লাগবে। আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাটি বলছে, এটি তো রৌনক হোসেনের কাছে তো বিশেষজ্ঞ পর্যায়ের সাংবাদিকের চোখের মন্তব্য। আপনারা কেন এটা চিন্তা করছেন, আপনার চেয়ারম্যান কেন এই কথাটা বলছে? অ্যাকচুয়ালি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যথার্থই বলেছেন, আসলে বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। কোনগুলোকে আপনারা মনে করছেন? আপনি দেখেন যে এটা অতীতেও হয়েছে, আপনি দেখেন যে আমাদের মাননীয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে 2 কোটি টাকার একটা মিথ্যা মামলা দিয়ে, যে টাকা ধরা হয় না, ছোড়া হয় না, একটা কথা ছিল 6.5 কোটি টাকা হয়েছে, তারপর ওনার নামে মামলা দেওয়া হয়েছে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুর্নীতিবাজ বলে মিডিয়া নানা রকম ট্রায়াল করেছে। তো সেগুলো অতীতেও হয়েছে, এখনও পতিত ফ্যাসিস্টদের, শেখ হাসিনার দূষররাই বিভিন্ন মিডিয়া কেন পুলিশে বলেন সব জায়গায় রয়ে গেছে। সুতরাং এই যে তারা বিএনপির নেতাকর্মীরা যে তিলকে তাল করে বিভিন্ন মিডিয়াতে খবর ছড়াচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা এই করছে সেই করছে, আসলে বিএনপিকে আপনি ধন্যবাদ না দিয়ে পারবেন না, আপনি তারেক রহমানকে ধন্যবাদ না দিয়ে পারবেন না। কারণ এই যে পতিত ফ্যাসিস্ট যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে একদিনে 2 লাখ মানুষকে হত্যা করা হবে, আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হবে, কিন্তু একজনকেও হত্যা করা হয়নি। সেটা তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বের কারণে হয়েছে, ওনার সাংগঠনিক শক্তির কারণে হয়েছে, নেতাকর্মীদের ওনার যে কঠোর নির্দেশনা, সেই যে ওনার নেতাকর্মীদের উপর যে প্রভাব, সেটার কারণে সম্ভব হয়েছে। এবং ওনার যে আন্তরিক চেষ্টা বাংলাদেশকে একটি আধুনিক এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ওনার যে চেষ্টা, এবং আওয়ামী লীগ যেখানে হিংসা বিদ্বেষ হানাহানি এবং
প্রতিহিংসার রাজনীতি করেছে। আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি এদেশে একটি সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়তে চান। সেই কারণেই উনি এদেশের মানুষকে জনসমর্থন, বিএনপির একটি হিউজ জনসমর্থন রয়েছে, বিএনপির সাংগঠনিক দক্ষতা রয়েছে। সেই কারণে কোনো প্রশাসন না থাকার পরেও, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কার্যক্রম না থাকার পরেও বিএনপি নেতাকর্মীরাই এদেশে কিন্তু মানে মানুষের জানমালের নিরাপত্তা দিয়েছে। ধরেন আমার কথাই ধরেন, আমি এখানে জুলাই বিপ্লবে আন্দোলনের সম্মুখ সারিতে ছিলাম। আমাকে যখন দলের নির্দেশনা পেয়েছি, আমি যে কাপড়ে ছিলাম সেই কাপড়ে চলে গিয়েছি। আমি গিয়ে আমার এখানে 2টি থানা, গফরগাঁও এবং পাগলা, 2টি থানার 2 পাশে আমি আমার নেতাকর্মীদেরকে আমি আবার ফোনে বলে দিয়েছি, তারা ওইখানে পাহারার ব্যবস্থা করেছে। এবং সারা রাত্র কয়েকদিন ব্যাপী থানার ওসিরা আমাকে ফোন দিয়েছেন, শুধু ফোনেই দেন নাই, কান্নাকাটিও করেছেন যে আমাদেরকে রক্ষা করেন। তো আমরা আমাদের নেতাকর্মীরাই সেটা করেছে, সুরক্ষা দিয়েছেন, সারা রাত্র পাহারা দিয়েছেন। যতদিন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর না হয় ততদিন পর্যন্ত আমাদের নেতাকর্মীদের শুধু দেশের মানুষেরই জানমালের নিরাপত্তা দেয় না, পুলিশেরও নিরাপত্তা দিয়েছেন। সুতরাং এটা জনগণের ম্যান্ডেট বিহীন কোনো সরকারের পক্ষে সম্ভব না। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারটি রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে, ওনার উপর আমাদের আস্থা রয়েছেন। কিন্তু ওনার যে উপদেষ্টারা রয়েছেন, তাদের কারো কারো ব্যাপারে জনগণের সংশয়, সন্দেহ দেখা দিয়েছেন। যেরকম একজন উপদেষ্টা সরকার থেকে বেরিয়ে দল করেছেন, আরও 2জন উপদেষ্টা রয়ে গেছেন, তাদের মনোভাসনা জনগণের মধ্যে সন্দেহের উদ্রেক করেছে। আর আপনি রাজনৈতিক দল করতে পারেন, কিন্তু সরকারে থেকে রাজনৈতিক দল, এটা তো একেবারে অনাকাঙ্ক্ষিত। এখন যাদের কথা আপনি ইঙ্গিত করছেন তারা কিন্তু একটা অদ্ভুত রাজনৈতিক দলের সদস্য, যেই রাজনৈতিক দল গঠনের আগেই তাদের একটা বিশাল ইতিহাস তাদের ঝুলিতে আছে। জি হ্যাঁ, এখন দেখেন আপনি, আমি তর্কের খাতিরে একটু বলতে পারি যে আপনাদের কোন একজন নেতা তাদেরকে বলেছিলেন যে আপনারা কারা, এবং তাদের উত্তর ছিল আমরা তারা যারা খালেদা জিয়াকে মুক্ত করেছি। এখন আপনি সংস্কারের কথা বলবেন, সংস্কার করার, সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া। এটা আপনার যে কোনো প্রতিষ্ঠানে, পুলিশে বলেন, সরকারে বলেন, যে কোনো জায়গায় সংস্কার এটা চলমান থাকবে। কিন্তু সংস্কার কিছু সংস্কার দীর্ঘমেয়াদী হবে, কিছু সংস্কার স্বল্পমেয়াদী হবে, কিছু সংস্কার মধ্যম মেয়াদী হবে। যে স্বল্পকালীন সংস্কারগুলি দ্রুত সেগুলি সেরে নির্বাচনের দিকে যেতে হবে। কারণ হলো এদেশের মানুষ ভোট দিতে চায়। এদেশের মানুষ দীর্ঘ তিনটি নির্বাচনে ভোট দিতে পারে না। 2014 সালে পারে না, 18 সালে পারে না, 2024 সালে পারে না। এখন আপনি সংস্কারের নামে, সংস্কারের প্রথম প্রস্তাব তো আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদেশের সব শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ আলোচনা করে 2023 সালের জুলাই মাসে সেই 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের সংস্কার প্রস্তাব দিয়েছেন। সুতরাং সংস্কার তো বিএনপি সবচেয়ে আগে অনুধাবন করেছে এবং সংস্কার বিএনপি চায়। কিন্তু তার মানে এই না যে আপনি সংস্কারের নামে টাল বাহানা করে নির্বাচনটাকে প্রলম্বিত করবেন। জন আকাঙ্ক্ষার বিপরীতে আপনি কাউকে বিএনপি নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে, আর সেটা আপনি রোধ করার জন্য মানে আপনি সংস্কারের নামে নির্বাচনকে প্রলম্বিত করবেন না। এই জায়গাতে আমরা আমাদের একদম শেষ অবস্থানে আছি আমরা।